এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? আশা করি অনেক ভালো রয়েছে এবং সুস্থ রয়েছে। মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড লার্নার, তোমাদের জন্য একটা সুখবর রয়েছে। যারা তোমরা এই সামনেই পুলিশের জন্য, তারপরে তোমাদের বিভিন্ন ধরনের পুলিশের পরীক্ষা, ডাব্লিউবিপি, কেপি, কনস্টেবল, যে ধরনের পরীক্ষায় হোক না কেন, তার সঙ্গে সঙ্গে আইসিডিএস এবং গ্রাম পঞ্চায়েত, যে সমস্ত পরীক্ষার জন্য তোমরা রিক্রুটমেন্টগুলো হয়েছিল এবং তোমরা একে একে প্রস্তুতি নেওয়া শুরু করেছো, তোমাদের জন্য গুড নিউজটা হচ্ছে আমরা আমাদের চ্যানেলে আবারও একজন বেস্ট জিকে স্যার রিক্রুট করেছি এবং যার ফলে আমরা কিন্তু স্যার তোমাদেরকে ক্লাস নেবেন এবং এই ক্লাসের মাধ্যমে একদম বেসিক থেকে তোমাদের এই জিকের বিষয়গুলো কিন্তু আলোচনা করে দেবেন এবং তার সঙ্গে সঙ্গে এই নোটসগুলোও কিন্তু আমাদের টেলিগ্রাম যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে নিয়মিত পাবলিশ করা হতে থাকবে। তো এই প্রসঙ্গে আমি তোমাদের প্রত্যেককে বলতে চাইবো, যারা ডাব্লিউবিপিকে টার্গেট করছো তারা অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত হও এবং এই ক্লাসটার মেন উদ্দেশ্য একটু ভালো করে মন দিয়ে শোনো। মেন উদ্দেশ্য হচ্ছে আমরা ডাব্লিউবিপির স্টুডেন্টদেরকে এবং এই যে ব্যাচগুলোর কথা বললাম, এই ব্যাচগুলো আমাদের কাছে পেইড ক্লাস আছে, এই ব্যাচগুলোকে আমরা ইনফরমেটিভ ক্লাস দিয়ে আমরা তৈরি করতে চাইছি এবং আমাদের ইউটিউবে যেমন পশ্চিমবঙ্গ, নো অ্যাবাউট ইউর স্টেট, তারপরে ন্যাশনাল পার্ক, তারপরে হচ্ছে তোমাদের বিভিন্ন যে ধরনের গুরুত্বপূর্ণ টাইগার রিজার্ভ, এই যে ব্যাপারগুলো রয়েছে আমরা টপিক ধরে ধরে ডিটেল ক্লাস তোমাদেরকে দেব, যার ফলে আমাদের এই চ্যানেল বাংলা 23 জেলার স্টুডেন্ট তোমরা যারা ফলো করো তোমাদের যেন একটা কাজে আমলে আসে। সেই কারণে এবার পেইড ব্যাচে কি হবে, পেইড ব্যাচে যেটা হবে এই টপিকগুলোর উপর থেকে ডিটেলসে কিন্তু আমরা একটা মানে ক্র্যাশ কোর্সের মধ্যে যতটুকু ডিটেলসে করানো সম্ভব হয় এই অল্প সময়ের মধ্যে আমরা কিন্তু কমপ্লিট করাবো। সুতরাং তোমরা যারা পেইড ব্যাচে ভর্তি হতে চাইছো তারাও এই ক্লাসে যুক্ত হতে পারো, নিচে নাম্বার স্যার একে একে সব কিছু বলবেন এবং একটা ধারাবাহিক শিডিউল মেনে এই ক্লাসটা কিন্তু তোমাদের ইউটিউবে আপলোড হবে। আমি রুটিনটা নেক্সট ক্লাস থেকে দিয়ে দেবো, ওই রুটিন তোমার খাতায় লিখে নেবে, ক্লাস প্রতিনিয়ত করতে থাকবে। তো আশা করি বুঝতে পেরেছো। তো আমি এখন ওয়েলকাম করব স্যারকে। স্যার আসুন এবং স্যারের কাছ থেকে তোমরা, স্যার বিগত বহু বছর ধরে কিন্তু এই কম্পিটিটিভ এক্সাম আছে এবং স্যার নিজেও বেশ কয়েকটা এক্সাম কিন্তু ক্র্যাক করেছেন। তো স্যারের কাছ থেকে ডিটেলসগুলো তুমি শোনো। ডাব্লিউবিসিএসের স্যার নিজেও প্রিপারেশান নিচ্ছেন এবং পড়াচ্ছেন, সুতরাং স্যারের কাছ থেকে এক্সট্রা ইনফরমেশান পেয়ে ডাব্লিউবিপি ক্র্যাক করা কোনো ঘটনা না। আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি স্টুডেন্ট মন দিয়ে পড়ে আমরা যে নোটস দেব, আমাদের কাছে কমপ্লিট নোটস কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে রেডি আছে, যেগুলো আমরা আমাদের পেইড ব্যাচে দিয়ে থাকি। সুতরাং যদি আমাদের কাছে ভর্তি হতে চাও বা সেই ক্লাস করে ভালো লাগে তাহলে ভর্তি হও, ভালো না লাগলে ভর্তি হওয়ার দরকার নেই। যার পড়া তুমি বুঝতে পারো তার কাছে ভর্তি হও। তবে এতটুকু বলবো যে যদি তোমার মনে হয় তাহলে আর দেরি করো না, অবশ্যই ভর্তি হয়ে যাও। তো এ বিষয়ে স্যারের ক্লাসটা এখন মন দিয়ে করো আর ক্লাসটা শেয়ার করে দেবে। স্যার আসুন ক্লাসটা করান। ওয়েলকাম। হাই, হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। একটু আগেই স্যার বললেন ডিটেলসে, তোমরা যারা পুলিশ হতে ইচ্ছুক, তোমাদের মনে যাদের স্বপ্ন খাকি পরার, তাদের অনুরোধ করব তারা যেন এই পেইড ব্যাচে যোগাযোগ করে, পেইড ব্যাচে অ্যাডমিশন নেয়। আমি দায়িত্ব সহকারে বলছি, আমি যে ক্লাসটা করাবো হুবাহু কমন পাবে। যে টপিকগুলো আমি পড়াবো সেখান থেকে দায়িত্ব সহকারে তার ভিতরে কমন থাকবে জিকে, তার বাইরে কোনো কোশ্চেন আসবে না। এই ব্যাচে কি কি থাকবে? এই ব্যাচে থাকবে পিডিএফ, থাকবে সাবজেক্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ ডিটেলসে আলোচনা করা হবে। এই ব্যাচ কারা কারা নিতে পারবে? যারা ডাব্লিউবিপিএসসির ক্লার্কশিপ দিচ্ছেন, যারা ডাব্লিউবিপিএসসির ক্লার্কশিপ দিচ্ছেন, যারা মিসলেনিয়াস দেবেন, যারা ডাব্লিউবিপি দেবেন, যারা আইসিডিএস দেবেন, ওয়েস্ট বেঙ্গলের যে এক্সামগুলো হয় বিশেষ করে ডাব্লিউবিপিএসসি, ডাব্লিউবিপি, কেপি, এসআই, তারা সকলে এই ব্যাচে অ্যাডমিশন নিতে পারেন।
আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব, যে বিষয়টা পড়াবো সেটা হলো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। কারণ ওয়েস্ট বেঙ্গল, যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলের এক্সামগুলো টার্গেট রেখে এই ক্লাস রেখেছি, তাই ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা একটা মোস্ট ইম্পর্টেন্ট। আর তার থেকেও মোস্ট ইম্পর্টেন্ট আজকে যে ক্লাসটা হবে সেটা হলো ইন্ট্রোডাকশান। এখান থেকে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো এক্সামে 2 থেকে 3টে কোশ্চেন থাকে হুবাহু। আমরা দেখে নেব আজকের ক্লাস ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির ইন্ট্রোডাকশান। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি পড়তে হলে প্রথমে আমাদের দেখতে হবে এর অবস্থান। সে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি হলো আর ইন্ডিয়ান জিওগ্রাফি হলো, এর অক্ষাংশগত আর দ্রাঘিমা অংশগত। এর অক্ষাংশগত আছে 21 ডিগ্রি 31 মিনিট উত্তর থেকে উত্তরে 27 ডিগ্রি 14 মিনিট উত্তর পর্যন্ত বিস্তৃত, এবং দ্রাঘিমাগত পশ্চিমে 85 ডিগ্রি 30 মিনিট পূর্ব থেকে পূর্বে 89 ডিগ্রি 50 মিনিট পূর্ব পর্যন্ত বিস্তৃত। মানে এখান থেকে এটা আর এখান থেকে এটা, মানে পশ্চিমে এখান থেকে এটা হলো 85 ডিগ্রি 30 মিনিট, আর এটা হলো 89 ডিগ্রি 50 মিনিট। আর যদি এটা দেখি, এটা হলো 21 ডিগ্রি 31 মিনিট থেকে 27 ডিগ্রি 14 মিনিট নর্থ। তার মানে এখান থেকে এটা, এখান থেকে এটা। তাহলে এরপর যদি আমরা সীমানা দেখি, এটা 31 ডিগ্রি 31 মিনিট থেকে 27 ডিগ্রি 14 মিনিট, যেখানে এটা কালিম্পং আছে, যেখানে উত্তরে, আর যেখানে নিচে আছে বঙ্গোপসাগর। এর দূরত্বটা কত? 623 কিলোমিটার, যেটা উত্তর দক্ষিণ। তার মানে এটা। তারপর আছে পূর্ব পশ্চিম, এখান থেকে এটার দূরত্ব কত? সরি, এখানে টাইপিং মিস্টেক আছে, 320 কিলোমিটার হবে। এটার দূরত্ব পূর্ব থেকে পশ্চিমে হলো 320 কিলোমিটার। তার মানে এখান থেকে আমরা কি জানলাম? প্রথম অবস্থান কত, এটা আবার ভারতের কোন দিকে অবস্থিত? ভারতের পূর্ব দিকে অবস্থিত। এখান থেকে আমরা কি জানলাম? একটা অক্ষাংশগত এবং দ্রাঘিমা অংশগত অবস্থান, উত্তর দক্ষিণ সীমানা এবং পূর্ব পশ্চিম কত বিস্তৃত। এটা কেউ টুকবে না, এটা ভুল আছে। নেক্সট আয়তন, মানে এই যে এই টোটাল, এখান থেকে এটা আমরা আগেরটাই জানলাম যে একটা 623 কিলোমিটার, একটা 320 কিলোমিটার, এবং এই টোটাল এইটার আয়তন হলো 88,752 বর্গ কিলোমিটার, যেটা কিনা ভারতের মধ্যে কততম, মানে কত শতাংশ স্থান দখল করে আছে? 2.7%, মানে 2.7% স্থান দখল করে আছে। আর মানে আয়তনের দিক থেকে রাজ্যগুলির মধ্যে কততম স্থানে আছে? 14তম স্থানে আছে, 14তম স্থানে আছে। এরপর আমরা আর কিছু অ্যাডিশনাল ইনফরমেশন জানবো, যেটা পশ্চিমবঙ্গের আয়তন কিনা বলছে ভুটানের কততম স্থান? ভুটানের 2 গুণ, ভুটানের 2 গুণ, আর শ্রীলঙ্কার 1.5 গুণ। তার মানে এখান থেকে অ্যাডিশনাল ইনফরমেশন কি জানলাম? যেটা ভুটানের 2 গুণ এবং শ্রীলঙ্কার 1.5 গুণ। এটা মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে 88,752
বর্গ কিলোমিটার টোটাল আয়তন, যেটা ভারতের রাজ্যের মধ্যে 14তম স্থানে দখল করে আছে আয়তনের দিক থেকে, আর 2.7% স্থান দখল করে আছে। আর কি জানলাম, ভুটানের 2 গুণ আর শ্রীলঙ্কার প্রায় 1.5 গুণ সমান। ও এখান থেকে আরেকটা অ্যাডিশনাল ইনফরমেশন জানবো, জনসংখ্যার বিচারে ভারতের 14তম স্থান দখল করে আছে পশ্চিমবঙ্গ। তার মানে আয়তনের দিক থেকে যদি হয় সেটা 14তম স্থান, আর যদি জনসংখ্যার দিক থেকে হয় সেটা 4তম স্থান দখল করে আছে, চতুর্থ। এরপর আসি কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখা মানে মানে কর্কট ক্রান্তি রেখা মানে টপিক অফ ক্যান্সার কত ডিগ্রি, 23.5 ডিগ্রি নর্থ, 23.5 ডিগ্রি নর্থ, যেটা পশ্চিমবঙ্গের মধ্যে 5টি জেলার মধ্যে দিয়ে গেছে। 5টি জেলা কোনটা, অনেকটা যদি আমরা ম্যাপটা খুব ভালো করে ফলো করি তাহলে এখান থেকে কর্কট ক্রান্তি রেখা গেছে। একটা জেলা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এই 5টা জেলার মধ্যে দিয়ে কর্কট ক্রান্তি মানে 23.5 ডিগ্রি এখান থেকে গেছে। তাহলে প্রথম যদি নদিয়ায় দেখি, নদিয়ার মধ্যে কোন দুটো জায়গায়, ধুবুলিয়া এবং কৃষ্ণনগরের উপর দিয়ে গেছে, এটা নদিয়া। এরপর পূর্ব বর্ধমানে পূর্বস্থলী, ঘুষকরা, আইসগ্রামে গেছে। পশ্চিম বর্ধমানের মধ্যে দুর্গাপুর আর রাজবাঁধ, আর বাঁকুড়ার ভিতরে দুর্লভপুর, গঙ্গা জলঘাটি, বড়জোর, আর পুরুলিয়ার আদ্রা, মানে এই 5টার মধ্যে এই জায়গাগুলোর মধ্যে দিয়ে গেছে। যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি করছি, যেহেতু রাজ্য সরকারের পরীক্ষাগুলো দেবো, তাই এই জায়গাগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, এইগুলো অবশ্যই পড়বে, এই জায়গাগুলো অবশ্যই দেখতে হবে। এরপর কিছু আমরা অ্যাডিশনাল ইনফরমেশন জানবো টপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখা সম্পর্কে। মানে একমাত্র মাহি নদী যেটা ভারতের 2বার কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে, যেটা এটা মোস্ট ইম্পর্টেন্ট ইন্ডিয়ান জিওগ্রাফির ক্ষেত্রে। এটা যেহেতু ইন্ডিয়ান জিওগ্রাফি তাও টাচে আছে, ওই জন্য আমি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির মধ্যে বলে দিচ্ছি। আর যদি আমরা বলি কর্কট ক্রান্তি রেখা ভারতের মধ্যে কয়টি রাজ্য উপর দিয়ে গেছে, তাহলে এটা আমরা সকলেই জানি 8টি। এই 8টি কি হলো, গুজরাট আছে, রাজস্থান আছে, মধ্যপ্রদেশ আছে, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম, এই 8টা রাজ্যের মধ্য দিয়ে গেছে। পশ্চিমবঙ্গের সংকীর্ণতম অঞ্চল হলো উত্তর দিনাজপুর জেলার চোপড়া, মানে এই জায়গাটা হলো, এই জায়গার বিস্তৃত হলো 9 কিমি। এই জায়গাটার দূরত্ব হলো 9 কিমি। বলছে এই পাশে আছে বাংলাদেশ, এই পাশে ভারতের আরেকটি রাজ্য, এখান থেকে এর প্রশস্ত হলো 9 কিমি। এইটা হলো পশ্চিমবঙ্গের সব থেকে সংকীর্ণ স্থান। একে দেখতে অনেকটা চিকেন নেক এর মতো লাগে, তাই একে চিকেন নেকও বলা হয় বা মহানন্দা করিডর বলা হয়। এখন প্রশ্ন আসে, ওয়েস্ট বেঙ্গল ডাব্লিউবিতে অনেকবার প্রশ্ন এসছে যে চিকেন নেক পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত, তাহলে এই জেলাটার নাম কি, এই জেলাটার নাম হলো উত্তর দিনাজপুর, যেহেতু এটা উত্তর দিনাজপুর। এরপর আমরা পশ্চিমবঙ্গ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানি। রাজ্য প্রাণীর নাম হলো মেছো বিড়াল। রাজ্য পাখি হলো সাদা গলাযুক্ত মাছরাঙা পাখি। বলছে রাজ্য বৃক্ষ কি, সাতেম গাছ, আর রাজ্য ফুল হলো জুঁই ফুল। তাহলে এইগুলো আমরা অ্যাডিশনাল ইনফরমেশন জানলাম, যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি পড়ছি। এরপর কিছু আমরা এমসিকিউ সলভ করব যে টপিকটা বললাম তার উপরে। নিচের কোন জেলার মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে? মুর্শিদাবাদ। অপশানে আছে এ মুর্শিদাবাদ, বি মালদা, সি নদিয়া, কোচবিহার। আমরা একটু আগে পড়লাম টোটাল 5টি
ডিস্ট্রিক্টের মধ্যে দিয়ে গেছে। সেই 5টা ডিস্ট্রিক্টে পুরুলিয়া আছে, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া আর আছে নদিয়া। তার মধ্যে এর মধ্যে মুর্শিদাবাদ হবে না, মালদা হবে না, কুচবিহার হবে না, রাইট আনসার নদিয়া। নেক্সট, আয়তনে পশ্চিমবঙ্গের কততম স্থান দখল করে আছে? একটু আগে আমরা পড়লাম আয়তন কত পশ্চিমবঙ্গের, 88,752 কিলোমিটার প্রথমেই পড়লাম। তাহলে আয়তনের বিচারে ভারতের কততম স্থান দখল করে আছে? এটা অপশন একটু ভুল আছে। আয়তনে পশ্চিমবঙ্গে ভারতের কততম স্থান দখল করে আছে? কততম স্থান বলেছিলাম? আয়তনের দিক থেকে 14তম স্থান দখল করে আছে। আর ওটা যদি শতাংশে পার্সেন্টেজে কত পার্সেন্ট স্থান দখল করে আছে, তখন উত্তর হবে 2.7%। তখন উত্তর হবে 2.7%। এটা মানে এটার উত্তরটা হলো 14তম স্থান দখল করে আছে, আর এটার হলো পার্সেন্টেজ 2.7% স্থান দখল করে আছে। নেক্সট, চিকেন নেক নিম্নে কোন জেলায় অবস্থিত? কি বলেছিলাম যে এই চিকেন নেকের প্রশস্ত হলো 9 কিলোমিটার, যেটা এই পাশে আছে বাংলাদেশ আর এই পাশে এইটুকু না, এই জায়গাটা হলো 9 কিলোমিটার। এটা সব থেকে পশ্চিমবঙ্গের মানে ছোট জায়গা। এটা কোন জেলায় অবস্থিত? এটা বলেছিলাম ঠিক নর্থ বেঙ্গলের নিচে। তাহলে কি আছে? দার্জিলিং হবে না, মালদা হবে না, নদিয়া হবে না, সঠিক অ্যান্সার উত্তর দিনাজপুর। এগুলো হবে না। পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানা সব থেকে বেশি কোন দেশের সঙ্গে আছে? এটা যখন বাউন্ডারি মানে সীমানার ক্লাস করাবো তখন পুরো ডিটেলসে বলবো যে পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানা সব থেকে বেশি কোন দেশে। এখন আমরা এই আন্তর্জাতিক সীমানা সব থেকে বেশি ভুটান আছে, নেপাল আছে, মায়ানমার আছে, বাংলাদেশ আছে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে বাংলাদেশ, যেটা পশ্চিমবঙ্গের সঙ্গে সব থেকে বড় সীমানা আছে, আন্তর্জাতিক সীমানা, যেটা বাংলাদেশ। পশ্চিমবঙ্গের সব থেকে বেশি সীমানাযুক্ত রয়েছে ভারতের কোন রাজ্য? আগেরটা পড়েছিলাম কি আন্তর্জাতিক সীমানা, আর এবার পড়বো রাজ্যের সঙ্গে সব থেকে বেশি বাউন্ডারি আছে কার সঙ্গে, সেটা কিনা ঝাড়খণ্ডের সঙ্গে। এরপরে পশ্চিমবঙ্গের রাজ্যের সৃষ্টি হয়েছে কত সালে? 1947 সালে। 1947 সালে, যে সালে কিনা ভারত স্বাধীন হয়েছিল, তখন থেকে পশ্চিমবঙ্গের রাজ্যের সৃষ্টি হয়েছিল। এখান থেকে একটা ইনফরমেশন জানবো, তখন পশ্চিমবঙ্গের ডিস্ট্রিক্ট কত ছিল? কতগুলি ডিস্ট্রিক্ট ছিল? কতগুলি ছিল? 14টি। আর এখন কতগুলি? এখন আছে 23টি। এটা খুবই আসে যে প্রেজেন্ট কতগুলি ডিস্ট্রিক্ট আছে, যে কোনো এক্সামে দিতেই পারে। আর যখন পশ্চিমবঙ্গের রাজ্যের সৃষ্টি হয়েছিল মানে ভারত যে বছর স্বাধীন হয়েছিল তখন ছিল 14টি, আর বেড়ে হয়েছে 23টি। পশ্চিমবঙ্গের মোট আয়তন 8752 বর্গ কিলোমিটার হবে। এখানে পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকে অবস্থিত? প্রথমেই বলেছি পশ্চিমবঙ্গ ভারতের পূর্ব দিকে অবস্থিত। পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে কোন সাগর আছে? আমি বলেছিলাম এখান থেকে লঙ্গিটিউড আর ল্যাটিটিউড পড়ানোর সময় বলেছিলাম এখান থেকে এখানে কালিম্পং আছে, আর এখানে কি আছে? বঙ্গোপসাগর। তাহলে যদি উত্তরে কি আছে? উত্তরে কোন জেলা আছে? কালিম্পং আছে। তাহলে ভারতের পশ্চিমবঙ্গের সব থেকে উত্তর সীমানায় কি হবে? পশ্চিমবঙ্গ, আর দক্ষিণ সীমানায় বঙ্গোপসাগর। 2021 সালের জনগণনা অনুযায়ী ভারতের পশ্চিমবঙ্গের স্থান কত? আমি বলেছিলাম না আয়তনের দিক থেকে, তাহলে 14তম স্থানে, কিন্তু জনসংখ্যার বিচারে 4র্থতম। আয়তনের দিক দিয়ে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? উত্তর দক্ষিণ 24 পরগনা। আয়তন বিধানের সব থেকে বড় ডিস্ট্রিক্ট কোনটা? বলছে দক্ষিণ 24 পরগনা। এখানে যদি বলা যায় যে সব থেকে ভারতবর্ষের ভিতরে সব থেকে ছোট রাজ্য কোনটি, সেটা হলো গোয়া। আর যদি বলা হয় সব থেকে বৃহত্তম রাজ্য কোনটি, তাহলে রাজস্থান। সেকেন্ডে আছে মধ্যপ্রদেশ। যখন আমরা ভারতবর্ষের
ভূগোল পড়বো ইন্ট্রোডাকশানে, তখন আমরা এগুলো ডিটেলসে আলোচনা করব। এখন একবার জানিয়ে দিলাম। জনগণতের দিক থেকে বৃহত্তম জেলা উত্তর চব্বিশ পরগনা। এটা ভুল আছে, এটা কলকাতা হবে। পশ্চিমবঙ্গের সবচেয়ে কম জনগণতা বিশিষ্ট পুরুলিয়া। পুরুলিয়ার আর একটা ইনফরমেশন আমরা একটু আগে পড়লাম কি, এখান থেকে কর্কট ক্রান্তি রেখা গেছে। জায়গাটার নাম কি? আদ্রা। পশ্চিমবঙ্গের মোট আয়তন এটা পড়েছি। পশ্চিমবঙ্গের সব থেকে ছোট জেলা কোনটি আয়তন অনুসারে? সেটা হলো কলকাতা, ডেফিনেটলি কলকাতা। আর কলকাতার একমাত্র জেলা যেখানে কোনো মহকুমা নেই, সেটা হলো কলকাতা। পশ্চিমবঙ্গের 3 দিক দ্বারা স্থলভাগ বিশিষ্ট। এইটা এরপর চলে এসছে থ্যাঙ্কস পেজ। আজকের ক্লাস এই পর্যন্তই। ক্লাস শেষ করার আগে আরেকবার মাই ডিয়ার ভিউয়ার্স, আরও ভালো ভালো নোটস পেতে এবং ক্লাস পেতে অবশ্যই দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেল সকলেই সাবস্ক্রাইব করবে, এবং যদি ক্লাসটা ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক দেবে। আরও ক্লাস পেতে আমাদের দ্য বেঙ্গল টেলিগ্রাম, দ্য বেঙ্গল ফেসবুক পেজ, দ্য বেঙ্গল ইউটিউব, সকলে এই টেলিগ্রাম চ্যানেলে, এই ফেসবুক চ্যানেলে যুক্ত হয়ে যাও আরও বিভিন্ন স্যারের নোটস পেতে, বিভিন্ন স্যারের ভালো ভালো ক্লাস পেতে। থ্যাংক ইউ। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আসলে ব্যাপারটা হচ্ছে স্যার তো অফলাইনে পড়ান, অনলাইনে স্যার একটু নূতন, তো সেই কারণে বাট স্যার অফলাইনে কিন্তু দীর্ঘদিন ধরে পড়াচ্ছেন। তো সেই জায়গাতে অ্যাডাপ্ট করতে আমি আই থিঙ্ক তোমাদের কাছে আমি এই জিনিসটা মানে আমার বিশ্বাস বা আশা রাখবো যে তোমরা স্যারের সঙ্গে একটু মানে কোঅপারেট করবে প্রত্যেকেই। তো আশা করি এটা কয়েকটা ক্লাসের মধ্যেই কেটে যাবে। হ্যাঁ, তো তখন দেখবে স্যারের মানে ধোঁয়া উঠবে তখন, বুঝতে পেরেছো? তো এই হচ্ছে ব্যাপার। এটা এমনটা নয় যে মানে নাজমুল স্যারেরই ক্লাস করব বা এরকম কোনো ব্যাপার নয়। প্রত্যেকেরই একটা সময় থেকে মানে এইগুলোর মধ্যে দিয়ে যেতে হয়। কাদা যদি আগুনে না পড়ে সে কখনো ইট হয় না, সেটা তুমি আমি বা পৃথিবীর সমস্তটা মানুষের ক্ষেত্রে একই। সুতরাং এই বিষয়টা একটা ভেরি সিম্পল থিংস। তো এটা আশা করি এটা সময়ের সাথে সাথে অ্যাডাপ্ট হয়ে যাবে। আর দ্বিতীয় কথা যেটা বলতে চাইবো, তোমরা ক্লাসগুলো মন দিয়ে দেখো। আশা করি যখন এই ব্যাপারটা পুরো মানে রিদমে চলে আসবে, তখন কিন্তু যে সমস্ত বিষয়গুলো মানে তুমি মানে স্যার থেকে অনেক বিষয় তোমরা জানতে পারবে আস্তে আস্তে। ওকে, তো উইশ ইউ অল দ্য বেস্ট। ক্লাসটা তোমরা শেষ পর্যন্ত যারা যারা এখনও পর্যন্ত আছো, আমি মন থেকে তোমাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। এবং তোমরা প্রত্যেকে অবশ্যই যারা মনে করো যে আমাদের কাছে যুক্ত হবে বা ক্লাসটা ভালো লেগেছে, একটু শেয়ার করে একটু কমেন্ট করে জানিয়ে দেবে। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিওস। থ্যাংক ইউ সো মাচ।